20-25 মিনিটেই নেইমার যা করতে পারবেন, হোল ব্রাজিল টিমও জাপানের এগেনস্টে সেই কাজটা করতে পারবেন। এখানে জিতলে পরের স্টেজে যাবেন, আদারওয়াইজ আপনাকে ফিরতে হবে। নকআউট স্টেজে যদি ধরলাম জাপান যদি নাও থাকতো ব্রাজিলের এগেনস্টে, স্টিল নেদারল্যান্ডসের মতো একটা স্ট্রং টিম থাকতো। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়ে গেছে। এরই মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে শেষ মুহূর্তের একমাত্র গোলে বিদায় করে দিয়েছে কানাডা। আজ নকআউটের দ্বিতীয় দিন। মাঠে নামছে বিশ্বকাপের 3 ফেভারিট ব্রাজিল, জার্মানি এবং নেদারল্যান্ডস। প্রতিপক্ষ যথাক্রমে জাপান, প্যারাগুয়ে এবং মরক্কো। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, কেমন হবে ফেভারিটদের লড়াই? কোনো অঘটন ঘটবে না তো? পারবে কি ব্রাজিল জাপান বাধা পেরোতে? লাতিন আমেরিকার দল প্যারাগুয়ের মোকাবেলা করবে জার্মানি, আর গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো নিশ্চিত পরীক্ষা নেবে নেদারল্যান্ডসের। বিশ্বকাপের নানা বিষয় নিয়ে আজকের জাগো স্পোর্টস বিশ্বকাপ আড্ডায় আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন জাগো নিউজের স্পোর্টস কন্ট্রিবিউটর তাপসী তাহিয়াতুল তাজরি। চলে যাচ্ছি তার কাছে। আপু স্বাগত, কেমন আছেন? বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। শুরুতে আপু নকআউটের প্রথম ম্যাচটি নিয়ে কথা বলতে চাই, কানাডা এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি কেমন দেখলেন? কানাডা কি একটু বেশি লাকি? আসলে ঠিক লাকি বলাটা ঠিক হবে না, কারণ কানাডা আর সাউথ আফ্রিকা দুইটা টিমই ফার্স্ট টাইম রাউন্ড অফ 32 বা নকআউট নিশ্চিত করেছে। সো দুইটা টিমের কাছ থেকে এক্সপেকটেশন সেম ছিল। কারোরই এক্সপিরিয়েন্স এত বেশি না যে আমরা কোনো একটা দলকে আগিয়ে রাখতে পারবো। বাট নকআউট মানেই ফাইনাল, কারণ আপনি এখানে জিতলে পরের স্টেজে যাবেন, আদারওয়াইজ আপনাকে ফিরতে হবে। সো এখানে আসলে 90 মিনিটের নার্ভ ধরে রাখাটা অনেক বেশি ইম্প্যাক্টফুল। সেক্ষেত্রে আমার মনে হয় যে সাউথ আফ্রিকা খুব ভালো খেলেছে, ডিফেন্স কাউন্টার ছিল, সেট পিস করা কাউন্টার ছিল, ডিফেন্সিভ মেকানিজম খুব ভালো কাজ করেছে। বাট কানাডা ওই যে লাস্ট 90 মিনিট পর্যন্ত নার্ভটা ধরে রেখেছে, একটা গোল করতে পেরেছে। এটা ওদের একটা অ্যাবিলিটি, নার্ভ ধরে রেখে গোল করা। সো আমি বলবো না লাকি, আমার মনে হয়েছে যে হ্যাঁ, ওরা ওদের ট্যাকটিক্সটা ফলো করেছে এন্ড দে প্রুভড ইট একটা গোলের মাধ্যমে। একদমই বেশ ভালো করেছে। এবারে আপু বহুল প্রতীক্ষিত ব্রাজিলের ম্যাচটি নিয়ে কথা বলতে চাই। আজ রাত 11টায় আমরা জানি মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং জাপান, এবং জাপানকে খুব শক্ত প্রতিপক্ষ হিসেবেই আমরা দেখতে পারি। এবং লাস্ট দেখায় যদি বলি তাহলে ব্রাজিল হেরেছিল জাপানের কাছে। কি হতে পারে? এবং এশিয়ান প্রতিনিধি হিসেবে আপনি নিশ্চয়ই জাপানের পক্ষে, যদিও আমি জানি না। আসলে এখানে পক্ষ বিপক্ষ থেকেও মেইন ব্যাপারটা আসে হচ্ছে যে জাপান এশিয়া থেকে আন্ডারডগ হিসেবে আর ওয়ার্ল্ড কাপে যায়নি, অনেকগুলা বছর ধরে নিজেদেরকে প্রমাণ করেছে। অ্যান্ড এবছরেও যতগুলা ম্যাচ খেলেছে আমরা জাপানের আসলে ওই অ্যাবিলিটিটা দেখতে পেরেছি যে কোনো টপ ফেভারিট দলের সাথে গিয়ে ওরা কি ধরনের পারফরমেন্স করতে পারে। আর নকআউট স্টেজে যদি ধরলাম জাপান যদি নাও থাকতো ব্রাজিলের এগেনস্টে, স্টিল নেদারল্যান্ডসের মতো একটা স্ট্রং টিম থাকতো। সেক্ষেত্রে আসলে ব্রাজিলের নকআউট স্টেজটা একটু টাফ হতে যাচ্ছে অ্যাপারেন্টলি অন্য দলগুলোর তুলনায়। সেক্ষেত্রে আমি বলবো যে লাস্ট যে ফেস অফ ছিল ব্রাজিলের সাথে জাপানের, সেখানে জাপান 3-2 গোলে জিতেছিল, একটা ফ্রেন্ডলি ম্যাচ। বাট ফুটবলে না আসলে আমরা এই ফ্রেন্ডলি ম্যাচ বা হঠাৎ করে জিতে যাওয়া বা এগুলাকে আসলে ওয়ার্ল্ড কাপে এসে আমরা কাউন্টার হিসেবে দেখাতে পারি না যে আমরা প্রতিশোধ নিব কিনা বা করবো কিনা। বাট জাপান টিল নাও যে ধরনের ফুটবল খেলেছে, সেক্ষেত্রে ব্রাজিলের রিস্ক একটু না, আমার মনে হয় যে 50-50 চান্সেস থাকে এই ম্যাচটা জিতে যাওয়ার। কারণ দেখুন যে জাপানের হচ্ছে, আমরা তো জানি যে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের টিমেরই অ্যানালিস্ট টিম থাকে যারা অপরপক্ষের প্লেয়ারদের বা গেম ট্যাকটিক্সগুলো ওরা ফলো করে। জাপানের মেইন অ্যানালিস্ট ছাড়াও আরো 25 জন এক্সট্রা অ্যানালিস্ট আছেন যারা বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট। এনারা দেখেন যে প্রতিপক্ষ কিভাবে মাঠে খেলছে, কিভাবে আমাদের কাউন্টার অ্যাটাক বাড়ানো উচিত বা কিভাবে আমরা আসলে পুরো গেম প্ল্যানটা সাজাতে পারবো। তো সেক্ষেত্রে জাপান একটু বেনিফিটেড থাকবে। জাপানের আরেকটা মেইন স্ট্রেংথের জায়গা হচ্ছে জাপান না প্লেয়ারগুলা দ্রুত পজিশন চেঞ্জ করে। সো এই যে আপনি মার্ক করবেন এই প্লেয়ারটা এখানেই থাকছে, পরবর্তীতে এবার ওই স্টেজেই আপনি প্লেয়ারগুলোকে আটকানোর চেষ্টা করবেন, সেটা আসলে পারাটা একটু টাফ। আবার জাপানের মতো টিম গোলপোস্টের ভেতরে পকেট স্পেস অনেক কম দেয়। পকেট স্পেস বলতে আমরা কি বুঝি, যে ছোট্ট ছোট্ট জায়গা থাকে যেখান থেকে স্ট্রাইকাররা গোলের অ্যাটেম্প্ট নিতে পারে। জাপানের মতো টিমের সাথে ব্রাজিল এটা খুবই কম পাবে। সেক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন, আমার মনে হয় যে জাপান
সরাসরি বল নিজেদের পায়ে রাখা, মানে পজিশনটা যদি কমও থাকে, নিজেদের পায়ে বলও কম থাকে, জাপানের কাউন্টার অ্যাটাক থেকে গোল করার চান্সেস অনেক বেশি। ধরেন ব্রাজিলের প্লেয়াররা পাস করতেছে, হঠাৎ করে যখন কোনো জাপানের প্লেয়ার বল পেয়ে যাবে, আর জাপানের একটা আউটক্লাস ট্যালেন্ট হচ্ছে ওরা 2-3টা পাসে একদম বক্স পর্যন্ত বল নিয়ে যাওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। যদি এরকম কাহিনী হয়, যদি এরকম সিচুয়েশন আসে, সেক্ষেত্রে জাপান ম্যাচটা বের করে নিতে পারবে। আমার মনে হয় যে জাপান বা এই ব্রাজিলের ম্যাচের একটা কি ফ্যাক্টর হবে হচ্ছে আগে কে গোল করতে পারছে। আচ্ছা, যে টিম আগে গোল করবে সেই টিম ডেফিনেটলি অন্য টিমকে একটু প্রেসারের মধ্যে রাখবে, আর এই কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল পরিশোধ করে খেলায় ফিরে আসাটা একটু টাফ। ব্রাজিলের জন্য খুব শক্ত প্রতিপক্ষ জাপান, এবং আজকের ম্যাচটি নিশ্চয়ই খুব টাফ হতে যাচ্ছে ব্রাজিলের জন্য। ডেফিনেটলি ব্রাজিলের গ্রুপ স্টেজের ম্যাচগুলো ছিল যে ব্রাজিল যে এখনো হারিয়ে যায় নাই, এটার একটা প্রুফ। আর এখন আসলে ব্রাজিলকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, সেলেসাওরা এখনো দারুণ ফুটবল খেলে টিমে টিকে থাকতে পারে। একদমই, আমরাও সেটি দেখবো। আপু, ব্রাজিল নিয়ে আরো কথা বলবো, ফিরছে এক্ষুনি। দর্শক দেখছেন জাগো বিশ্বকাপ আড্ডা। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আপু, আবারও ফিরছি। আমরা বলছিলাম যে ব্রাজিলের কথা, ব্রাজিলের ম্যাচটি নিয়ে কথা বলছিলাম। এক্ষেত্রে নেইমারকে নিয়ে কিন্তু একটি সংশয় আছে যে নেইমার গত ম্যাচে আমরা দেখেছি যে তিনি শেষের দিকে এসে যুক্ত হয়েছেন দলের সাথে। এবার কি শুরু থেকেই খেলবেন কিনা এই বিষয়ে কার্লো আনচেলত্তি কি বলেছেন? এখনো আসলে কোচ এটা নিশ্চিত করেন নাই যে উনি একদম শুরু থেকেই নামবেন কিনা, বাট কোচ এইটা হয়তো বা একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত একটা ডিসিশন নেবেন, কারণ আনচেলত্তি যেরকম কোচ, উনি আসলে প্লেয়ারদের নিয়ে খুব একটা রিস্ক নেন না, যে একজন প্লেয়ার ইনজুর্ড স্টিল আমাকে জিততে হলে ওকে নিয়েই খেলতে হবে। বাট ব্রাজিল আর জাপানের যে ম্যাচটা আজকে হতে যাচ্ছে, এখানে আসলে নেইমারের মতো প্লেয়ারদের একদম শুরু থেকেই খুব দরকার। কারণ আমি আগেও যেটা বললাম যে পকেট পাস যখন না থাকবে, তখন আপনি না আসলে একজন স্ট্রাইকারের উপরে ডিপেন্ড করতে পারবেন না যে আমাকে একটা গোল বানিয়ে এনে দিল, আমি ওখান থেকে গোল করতে পারবো। রেদার নেইমারের মতো প্লেয়াররা কি করেন, মাঠে যদি 20-25 মিনিটও থাকেন, তারা একটা স্পেস ক্রিয়েট করেন, নিজেদের পায়ে বল নিয়ে একটা স্পেস ক্রিয়েট করে ইদার নিজে গোল করবে বা অন্য কাউকে পাস দিয়ে গোল করার একটা চান্সেস তৈরি করে দেবে। ব্রাজিলে এই স্টেজে মানে এই ট্যাকটিক্সে খেলার মতো প্লেয়ার নেইমার ছাড়া আর কেউ নেই। অনেকে বলতে পারে যে নেইমার ইনজুর্ড, নেইমারের আগের মতো কোনো স্পার্ক নেই, বাট ওই 20-25 মিনিটেই নেইমার যা করতে পারবেন, হোল ব্রাজিল টিমও জাপানের এগেনস্টে সেই কাজটা করতে পারবেন না। আমি যদি বলি, আমি খুব করে চাইবো নেইমার স্টার্ট করুক, বাট স্টিল যেহেতু ও এখনো কমপ্লিটলি ফিট না, সো কোচের উপরে ডিপেন্ড করছে। বাট এই টিমটা যদি নেইমার না নামেন শুরু থেকে, সেক্ষেত্রে কাসেমিরো, রাফিনহা, তারপর এইটাই প্লেয়ারদের উপরে একটু রেসপন্সিবিলিটি বাড়বে। কারণ জাপান এরকম একটা টিম, এদের এগেনস্টে না আপনি নর্মাল একটা ভুল করলেও এটার পরিশোধ আপনাকে করতে হবে। সেক্ষেত্রে নেইমারের নামাটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র আছেন। আর আনচেলত্তির ব্যাপারটা হচ্ছে প্রথম দিকে খেলার ধার না থাকলেও যত টুর্নামেন্ট আগায় তত উনি আরও খেলাটা গুছিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় যে হ্যাঁ, নেইমার থাকলে খুবই বেনিফিটেড হবে। স্টিল বলা যায় না, কারণ জাপানও খুবই ভয়ঙ্করভাবে ফুটবল খেলে নকআউট স্টেজে এসছে। সো নেইমারকে খেলানোটা বেটার। দেখা যাক কি হয়। আর নেইমার থাকা মানে দলের জন্য আসলে একটা মেন্টাল সাপোর্ট থাকা, এবং সমর্থকরা নিশ্চয়ই চাইছেন যে নেইমার শুরু থেকেই খেলুক। আপু, এবার একটু জার্মানি নিয়ে কথা বলতে চাই। দিনের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে। এক্ষেত্রে কুরাসাওকে 7-1 গোলে হারিয়েও কিন্তু পরের যে ম্যাচগুলো সেগুলোতে আশানুরূপ ফলাফল আমরা দেখিনি। কি মনে হচ্ছে যে প্যারাগুয়ের সামনে কেমন পরীক্ষা নেবে জার্মানদের প্যারাগুয়ে? কুরাসাওকে 7-1 গোলে হারানোর পরে আমরা আবার ওই স্টেজে ফিরে গেছি যে ওই যে ব্রাজিলকে 7-1 গোলে হারিয়েছিল একবার 2014-তে, বাট কম্পেয়ার করা হচ্ছিল। বাট নেক্সট 2 ম্যাচ যদি, ওইটার পরের 2টা ম্যাচ যদি আপনি একটু দেখেন, 2-1, ইভেন লাস্ট ম্যাচে জার্মানি হেরেছে, যদিও জার্মানির বি টিম নিয়ে মাঠে নেমেছিল। কারণ একবার নকআউট নিশ্চিত হয়ে যাওয়ার পরে কেউ আসলে যারা এটা চায় যে হ্যাঁ আমরা লম্বা রেসের ঘোড়া হব, আমরা একদম কোয়ালিফাই করতে চাই ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত, তারা আসলে এই টিমগুলা মেইন প্লেয়ারদেরকে একটু রেস্ট দেন। বাট স্টিল জার্মানি হেরে যাবে এটা কিন্তু আমরা কেউ কখনো ভাবিনি। প্রথম দিকে জার্মানির প্লে মেকিং দারুণ ছিল, বাট লাস্টের দিকে আমার মনে হয়েছে জার্মানির ডিফেন্সে একটু সমস্যা আছে। আচ্ছা, সেট পিসে ওরা ডিফেন্স ঠিক রাখতে পারছে না। সেক্ষেত্রে প্যারাগুয়ে হচ্ছে ল্যাটিন আমেরিকার ফুটবল খেলে,
অন্য দলগুলোকে জার্মানি যতটা ইজিলি হারাতে পেরেছে, আমার মনে হয় যে জার্মানির একটা টেস্ট হবে এখানে, যে যদি জার্মানি এটাই জিতে যায় তাহলে তো রাউন্ড অফ 16-তে অবশ্যই যাবে। বাট এই ম্যাচের উপরে ডিপেন্ড করবে যে আমরা আসলেও জার্মানিকে যেরকম হট ফেভারিট হিসেবে নিয়ে ভাবছিলাম সেটা আসলে কতটুকু সত্যি। আপু আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আপু বিরতির আগে কথা বলছিলাম, হট ফেভারিট নিয়ে কথা বলছিলেন, এবার একটু নেদারল্যান্ডস এবং মরক্কোর ম্যাচটি নিয়ে কথা বলতে চাই। মরক্কো কিন্তু বেশ শক্ত প্রতিপক্ষ এবং ওদের পারফরমেন্স আমরা দেখেছি বেশ ভালো করছে। এক্ষেত্রে কি হতে পারে নেদারল্যান্ডস এবং মরক্কোর ম্যাচটি? আমার মনে হয় যে রাউন্ড অফ 32 এর একটা এক্সাইটমেন্ট ম্যাচই শুরু হবে। যদি কেউ বলে যে হ্যাঁ ব্রাজিল জাপান, আমি বলবো সেই সাথে সমান গুরুত্ব পাবে হচ্ছে মরক্কো আর নেদারল্যান্ডসের ম্যাচটা, কারণ নেদারল্যান্ডস এখনো পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলেছে। সো এই গেমে নেদারল্যান্ডস যদি একটু এগিয়েও থাকে, মরক্কোকেও না আমরা আসলে পিছিয়ে রাখতে পারবো না। লাস্ট ওয়ার্ল্ড কাপে ওরা সেমিফাইনালিস্ট ছিল, ইভেন এখনো পর্যন্ত মরক্কো এই ওয়ার্ল্ড কাপে যে পরিমাণ ফুটবল খেলেছে বা যে ধরনের ফুটবল খেলেছে, ওরা না আসলে প্রতিপক্ষের সেট যে ডিফেন্স থাকে সেটা ভেঙে গোল করার মতো ক্যাপাবিলিটি ওদের আছে। তো এরকম দুইটা টিম যখন পাশাপাশি নামেন, আপনি আসলে একটু দ্বিধায় থাকবেন যে ডিফেন্ডাররা কতটুকু ভালো খেলবে বা কি হবে না হবে। বাট আমি বলবো যে 90 মিনিটস ইজ ভেরি ইম্পর্টেন্ট নকআউট স্টেজে। যে দল নারক ধরে রাখতে পারবে তারা এই গেমটা উতরে যাবে। বাট নেদারল্যান্ড ইউরোপিয়ান জায়ান্ট, এদের একটা সমৃদ্ধ ইতিহাস আছে ফুটবলের, আর ফুটবলে আসলে ক্লাবের ফুটবল ডিফারেন্ট, ওয়ার্ল্ড কাপের ফুটবল ডিফারেন্ট। সেক্ষেত্রে নেদারল্যান্ডস অবশ্যই ফেভারিট, বাট মরক্কো আসলে পিছিয়ে থাকবে না। দেখা যাক কি হয়। আসলে এটি ছাড়া আমাদের বলার কিছু নেই, শেষ পর্যন্ত দেখতে হবে কি হয়। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়ে গেছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা চলছে। ইতিমধ্যে একটি ম্যাচ কিন্তু হয়ে গেছে এবং আজ রাত 11টায় মাঠে নামছে ব্রাজিল এবং জাপান। ব্রাজিলের সমর্থকরা যদিও কিছুটা শঙ্কায় আছে নেইমারকে নিয়ে, কোচ আনচেলত্তি এখন পর্যন্ত কিছু জানায়নি যে নেইমার আসলে শুরু থেকে খেলবেন কিনা। দর্শক, এখন দেখার পালা শেষ পর্যন্ত আসলে শেষ হাসি কে হাসে, কোন দল এগিয়ে যায়। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।